ঢাকার যানজট নিরসনে স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা নেওয়া দরকার। ভূমিকা: পদ্মা সেতু নির্মাণে খরচ হয়েছিল ৩০,০০০ কোটি টাকা, সময় ৮ বছর। আর ঢাকার যানজটে ক্ষতি বছরে প্রায় ৫০,০০০ কোটি টাকা। ১০ বছর ধরে পরিমাণটি শুনে আসছি, তার মানে দাঁড়ালো ঢাকার যানজট কমাতে পারলে বছরে দুটি না হোক অন্তত একটি করে পদ্মা সেতু বানানো সম্ভব। যদি তাই হয় তাহলে পদ্মা সেতু নিয়ে যেখানে এত হইচই, কাউকে চুবিয়ে মারা বা টুপ করে ফেলে দেওয়া, সে তুলনায় ঢাকার যানজট নিয়ে তার ছিটেফোঁটা ও তোড়জোড় লক্ষ্য করা যায়নি কখনোই। বিপ্লব পরবর্তী সময়ে পুলিশের নিষ্ক্রিয়তায় ঢাকার যানজট সমস্যা আজকাল আরও প্রকট হয়ে দেখা দিয়েছে। অনেকের ধারণা স্যাবোটেজ। তাই নতুন অন্তর্বর্তী সরকারের কাছে এটি একটি বড় চ্যালেঞ্জ। আসলে বিপ্লব পরবর্তী এ সরকারের কাছে জনগণের দাবি দেওয়ার শেষ নেই। যানজটমুক্ত ঢাকাও তেমন একটি দাবি। তবে পরবর্তী সময়ে যে সরকারই আসুক না কেন, ঢাকার যানজট তাদের জন্যও একটি বড় চ্যালেঞ্জ বৈকি। শুনেছি নতুন সরকার এসে কিছু উদ্যোগ নিয়েছে, বুয়েট সিগন্যালিং সিস্টেম চালু করার একটা চেষ্টা চালাচ্ছে। এ আর নতুন কি, 60-এর দশকেও ঢাকায় ট্রাফিক বাতি ছিল, এখনও আছে। হানিফ সংকেতের ইত্যাদিতে প্রায় এক যুগ আগে দেখা মামা ভাগিনা পর্বের একটি কৌতুক ছিল এরূপ। বিদেশ ফেরত মামা রাস্তায় ঢাকার রাস্তায় জ্যামে আটকানো, মামার বিস্ময় ট্রাফিক সিগন্যালে সবুজ বাতি জ্বলা, অথচ গাড়ি সব থেমে কেন? পাগ্নের উত্তর বাতির রং না, বরং ট্রাফিক পুলিশের হাতের ইশারায় হচ্ছে আসল। তো ট্রাফিকের চ্যালেঞ্জ, অর্থাৎ সভ্য দেশের অনেক নিয়ম কানুনেই এখানে অচল চলে না। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অনেক তথ্য কথাও, যেমন উপরে সুদৃশ্য ফুট ওভার ব্রিজ রেখে ১০০ মিটার স্প্রিন্টের গতিতে কোনো এক তাগড়া যুবক কিংবা হাত উঠিয়ে কোনো যুবতীর রাস্তা পারাপার এখানে নিত্য সহা। আবার ডিভাইডার নেই এমন কোনো রাস্তায় দুই পাশ থেকে দুই পক্ষেরই গাড়ি এসে পুরো রাস্তা দখল করে ঘন্টার পর ঘন্টা মুখোমুখি অবস্থান। ঢাকার রাস্তায় পুলিশ কর্তৃক কিছু উদ্ভট প্রকল্পও গ্রহণ করা হয়েছিল, যেমন উল্টো পথে গাড়ি চলার ঠেকাতে কাটা যন্ত্রের ব্যবহার। কোটি টাকার সেই যন্ত্রগুলো এখন কোথায়? পুলিশের দুর্নীতি নিয়ে অভিযোগ সেই পুরনো। বাংলায় একটা কথা আছে, ভালো হয়ে যায়, ভালো হইতে টাকা পয়সা লাগে না। ঢাকার আপামর জনগণ, চালক আর পুলিশের ভালো হইতে কিন্তু ১ টাকাও খরচ হতো না। কিন্তু টাকার লাভ হতো বছরে কম করে হলেও ৩০,০০০ কোটি টাকা, অর্থাৎ একটি পদ্মা সেতু। কেননা ঢাকার যানজটের পেছনে অবকাঠামোগত সীমাবদ্ধতার পাশাপাশি তাদের ভালো না হওয়া অনেকাংশে দায়ী। বড় প্রকল্প মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি নিয়ে প্রায় অর্ধযুগ ধরে প্রসব বেদনার মতো যন্ত্রণা সহ্য করার পর কিঞ্চিৎ স্বস্তি লাভ করলেও ততদিনে সমস্যা আরও জটিলতর হয়ে গেছে। আসলে বড় প্রকল্পের ব্যাপারে সরকারি অফিসগুলোর যতটা আগ্রহ, দ্রুত এবং সহজসাধ্য অনেক সমাধানের ব্যাপারে কারো তেমন আগ্রহ নেই। এই অন্তর্বর্তী সরকারের সময় কম, তার কাছে এমন কিছুই চাইতে হবে যাতে সে অল্প সময়ের মধ্যে তা করতে পারে। তাই কিছু দ্রুত সমাধান তথা ক্র্যাশ প্রোগ্রাম প্রস্তাব করছি। আমার ধারণা স্বল্পতম সময়ের মধ্যেই এর অনেক কটি বাস্তবায়ন করা সম্ভব। মেগা সিটি হলেও অকার্যকর পরিবহন, নামে মেগা সিটি হলেও একটি ভালো বাস সার্ভিস বা একটা কার্যকর গণপরিবহন এখানে অনুপস্থিত। এয়ারপোর্ট থেকে ফিটফাট রাস্তায় লক্কর ঝক্কর মার্কা বাসগুলো রীতিমতো লজ্জাজনক। ঢাকায় এত প্রাইভেট কার বাড়ার কারণগুলোর মধ্যে অন্যতম একটি আহ, হচ্ছে ভালো গণপরিবহন না থাকা। মেট্রো রেল বা বাস এই ধরনের গণপরিবহনের সংজ্ঞায় পড়ে না। বাস বিভিন্ন রুটে গন্তব্যের অনেক কাছাকাছি পৌঁছে যেতে সক্ষম। একটি ভালো এসি বাস সার্ভিস অনেক প্রাইভেট কার ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারত। এই সরকার দ্রুততার সঙ্গে ঢাকার বিভিন্ন রুটে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে যদি ১০০টি এসি বাস চালু করতে পারত, তাহলে প্রাইভেট কার ব্যবহারকারীর সংখ্যা অনেক কমে যেত। একই সঙ্গে বহুদিন ধরে আলোচিত রুট ভিত্তিক একই কোম্পানির অধীনে একই রং ও ডিজাইনের বাস সার্ভিস চালু অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে সম্ভব। পদক্ষেপ নেওয়া দরকার। পৃথিবীর সব বড় শহরে এমন বাস সার্ভিস আছে দিল্লিতেও, যা দিল্লির যানজট কমাতে অনেকাংশে সাহায্য করেছে। ধারণা করা হয় বর্তমান লক্কর ঝক্কর বাস মালিকদের সিন্ডিকেট, রাজনৈতিক প্রভাব আর লবিংয়ের কারণে এটি হয়ে উঠছিল না। ঢাকার লোক সংখ্যা আর সে স্ট্যাটাস বিবেচনায় কখনোই এই দৈন্য বাস সার্ভিস মানানসই নয়। মেট্রো রেল নির্মাণের সময়ে সেই অবর্ণনীয় দুর্ভোগ পোহানোর বদলে দ্রুততম সময়ের মধ্যে আমার ধারণা এই অন্তর্বর্তী সরকারের আমলে বরং এই বাস সার্ভিস পরিবর্তন করা সম্ভব। কার পার্কিং, উত্তরা জসিমউদ্দিন থেকে হাউস বিল্ডিং পর্যন্ত হাতের বাইরে যত কমার্শিয়াল বিল্ডিং তার সবকটিতেই দেখবেন বেসমেন্টে আসবাব কিংবা অন্য কোনো পণ্যের মার্কেট, অথচ বাস্তবে রাজুক অনুমোদিত ডিজাইনে সেখানে কার পার্কিং থাকার কথা। এই মেগা সিটিতে সরকারি উদ্যোগে কোনো বহুতল পার্কিংয়ের ব্যবস্থা করা হয়নি কোথাও, যা অবশ্য প্রয়োজনীয়, অন্তত মতিঝিল, বনানী বা গুলশানের মতো ব্যস্ত জায়গাগুলোয়। পার্কিং না থাকায় গাড়িওয়ালাদের কিছু করার নেই, রাস্তায় পার্ক, অতঃপর পুলিশের আয়, মামলা কিংবা উৎকুচ।
সেনা নিয়োগ করে দ্রুততম সময়ের মধ্যে সরকার চাইলে ডিজাইনে উল্লেখিত সেই পার্কিংগুলো পুনরুদ্ধার করতে পারে। কিছু বহুতল পার্কিংয়ের প্রস্তাবও পাশ করে দিয়ে যেতে পারে। সরকারি প্রতিষ্ঠানে গাড়ি ব্যবহার নিয়ন্ত্রণ। চ্যারিটি বিগিনস অ্যাট হোম এর মতো রাষ্ট্রের উচিত নিজে আগে গণপরিবহন অভ্যস্ত হওয়া। প্রকল্পের নামে হররোজ গাড়ি কেনা, সরকারি গাড়ির সঙ্গে বিনা সুদে ব্যক্তিগত গাড়ি কেনাই সরকারের প্রণোদনা। এসব নীতিগত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ঢাকার যানজটের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অন্তত ঢাকায় অবস্থানরত সরকারি কর্মকর্তাদের মধ্যে ব্যক্তিগত গাড়ি ব্যবহার সীমিত করার উদ্যোগ নেওয়া উচিত। তা হতে পারে বিভিন্ন অফিসে বাস কিংবা মাইক্রোবাস চালু করা। ২-৪ জন মন্ত্রী, সচিব পর্যায়ে উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়া বাকি সবার জন্যই এ বিধান করা উচিত যে তারা ঢাকায় চাকরি করলে কেউ সরকারি ব্যক্তিগত গাড়ি পাবেন না। শিক্ষা প্রতিষ্ঠানে বাস দেয়া। প্রতিদিন রাস্তায় যত প্রাইভেট গাড়ি দেখা যায় তার একটা বড় অংশ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বহনকারী। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি সরকারি উদ্যোগে সাবসিডি দিয়ে বড় বাস দেয়া যেত তাহলে যানজট লাঘবে ভূমিকা রাখত, তেল খরচ কমতো। ছাত্র নিয়োজন। প্রথমত আমাদের পর্যাপ্ত ট্রাফিক পুলিশ নেই, আবার আমাদের গাড়ি চালকরাও মোটেও সেই সভ্য পর্যায়ের না যে ট্রাফিক ছাড়াও বাতি দেখে পথ চলবে। আবার ট্রাফিক পুলিশ দুর্নীতিতে জড়িত। এসব সমস্যা সমাধানে কাজে লাগানো যেতে পারে ছাত্রছাত্রীদের পার্ট টাইম চাকরি হিসেবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কিছু প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ কাজে লাগানো যেতে পারে। সরকারের এই খরচ বহুগুণে ফিরে আসবে। ছাত্রছাত্রীও স্বাবলম্বী হওয়ার একটা উপায় পাবে। শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ নয়, জনগণের ট্রাফিক আইন বিষয়ে সচেতন করতেও ছাত্রদের থাকবে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিকেন্দ্রীকরণ। ঢাকার বিকেন্দ্রীকরণের কথা বহুদিন ধরে বলা হচ্ছে। একটা নীতিগত সিদ্ধান্ত এখানে যথেষ্ট। কিছু কিছু মহলের চাপে এটি সম্ভব হয়নি। এই বিপ্লবী সরকার চাইলে একটি বিপ্লবী সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসন বিকেন্দ্রীকরণের মাধ্যমে ঢাকার উপর চাপ কমানোর সিদ্ধান্ত নিতে পারে। বিভাগীয় শহরগুলোই যদি পূর্বাচলের মতো সরকারি হাউজিং প্রকল্প নেওয়া হয়, কিছু সরকারি অধিদপ্তর ঢাকা থেকে সরানো হয়, সেখানে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, তাহলে ঢাকামুখী মানুষের স্রোত কমবে। উপসংহার: স্বল্পতম সময়ে কিছু ভালো সিদ্ধান্ত আর ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে কোনো ধরনের বড় স্থাপনা নির্মাণ ছাড়াই ঢাকার যানজট অনেকাংশেই কমানো সম্ভব। ঢাকাকে বাসের অযোগ্য করে তোলার পেছনে যানজট সবচেয়ে নেতিবাচক ভূমিকা রাখছে। এই বিপ্লবী সরকারের উচিত স্বল্পতম সময়ে বাস্তবায়নযোগ্য কিছু ব্যবস্থা নিয়ে মানুষকে স্বস্তি দেওয়ার ব্যবস্থা করা।